কিছু ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী, তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমনভাবেই উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে। মানুষের জীবন যেখানে যেমন তেমনভাবেই তার জীবনকে তুলে ধরার প্রয়াসে যাত্রা শুরু হয় জীবন যেখানে যেমন অনুষ্ঠানটির। যাত্রাপথের অনেক উত্থান পতন, সাফল্য, ব্যর্থতাকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি। চ্যানেল আইও বছরের পর বছর নতুন বছরে পদার্পণ করেছে। নিত্য নতুন অনুষ্ঠানের মধ্যেও আমরা আমাদের পথযাত্রা অব্যাহত রেখেছি। আমাদের বিভিন্ন পর্বে আমরা তুলে ধরেছি বৃদ্ধাশ্রমের কথা, কখনো তুলে ধরেছি মহৎ মানুষের মহত্বের কথা, মহৎ উদ্যোগের কথা, কখনো তুলে ধরেছি সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের কথা। কখনো সাড়া মিলেছে, তাদের পাশে এসে দাঁড়িয়েছে সরকার, উদার মানুষগুলো সাহায্যের হাত প্রসারিত করেছে। কখনো প্রত্যাশিত সাড়া মেলেনি। সাফল্য আর ব্যর্থতা নিয়েই আমাদের চলতে হয়েছে বছরের পর বছর, এই আশায় একদিন সব সমস্যার নিশ্চয়ই সমাধান হবে। নিশ্চয়ই এমন দিন আসবে যেদিন প্রতিটি চাওয়াই পাওয়া হবে। আমাদের আর তুলে ধরতে হবে না কারো জীবনের যন্ত্রণা বা কষ্ট। সব জীবন যেখানে যেমন তেমনই হবে সুন্দর, মানবিক। আমাদের জীবন যেখানে যেমনের কিছু পর্ব হয়েছে দর্শকপ্রিয়, মানুষ কেঁদেছে, ভালোবেসেছে এই পর্বগুলোকে। এই পর্বগুলো তাদের আন্দোলিত করেছে। আমরা তাই ফিরে দেখছি তেমনই কয়েকটি পর্ব। ধানমন্ডি ৩২ নম্বর, এখন জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। চারিদিকে শুনশান নিস্তব্ধ পরিবেশ। পোষা কবুতরগুলো যেন খুঁজে ফেরে কাউকে, খালি দোলনাটাও যেন খুঁজে ফেরে সে ছোট্ট রাসেলকে। উনিশশো ৭৫ সালের ১৫ই আগস্ট আমাদের জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। হত্যা করা হয়েছিল জাতির পিতার দুই পুত্র সন্তানের নবপরিণীতা বধূদের। দুঃখ কষ্টের কাহিনীর কি সেখানেই শেষ? শুরু হলো নারী হত্যা, শিশু হত্যা, মানবাধিকার হত্যা, এমনকি হত্যাকারীদের ইনডেমনিটি দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করবার বিচারহীনতার এক সংস্কৃতি। না, কাহিনী এখানে শেষ হয়নি। বেদনার এক কাহিনী সেখান থেকে শুরু হয়েছিল। ১৯৬৮ ও ১৯৭০ সালে জাতীয় পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়েও, এমনকি জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সে সময়ের বিখ্যাত ক্রীড়াবিদ তরুণ সুলতানা আহমেদের সাথে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, সংস্কৃতিকর্মী, নাট্যাভিনেতা, ক্রীড়া সংগঠক ও মুক্তিযোদ্ধা শেখ কামালের বিয়ে হয় ১৪ জুলাই ১৯৭৫-এ। স্বামীর সাথে ১৫ই আগস্ট ১৯৭৫ এই নবপরিণীতা বধূকেও নির্মমভাবে হত্যা করা হয়। একে একে গেটের পর গেট, দরজা খোলার মতো সেদিনের পর থেকেই পরিবারের জীবনের স্তরে স্তরে জমে থাকা কষ্ট আমাদের সামনে তুলে ধরলেন তার দুই ভাই, অনেক কষ্ট বুকে চেপে রেখেই।
ছোটবেলায় আমরা যে খুকিকে দেখিনি, যার সঙ্গে আমাদের পরিচয় ঘটেনি, যিনি খেলায় খুব ভালো ছিলেন, এটুকুই আমরা জানি। মানুষটা কেমন ছিলেন? ছটফটে, চঞ্চল, সবাইকে মাতিয়ে রাখতেন, নাকি শান্তশিষ্ট? এটা সে ও যে শান্তশিষ্ট ছিল সেটা ঠিক না। সে ওই মানে খেলাধুলা করতো, সবসময় একটু চঞ্চল গতিরই ছিল। একটা স্মৃতির কথা বলেন যেখানে আপনার যে জিনিসটা এখনও আপনার কাছে খুব তরতাজা মনে হয়, বা মানে ওনাকে খুব জীবন্তভাবে আপনার কাছে ফিরে আসেন উনি। একটা স্মৃতি আমার যেটা জীবন্তভাবে ফিরে আসে, সেটা হচ্ছে ওর ছোটোবেলায় ওর তো জন্ম হয়েছিল এই 1952 সালের 10 ডিসেম্বর। তো ওইটা মানে তখনই 21শে ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। ওর যখন জন্ম হলো, তারপরে এক দেড় বছর পর যখন ওর কথা শিখলো, তখন আমার একটা সবসময়ই আমার ওই বাড়ির গেট থেকে ওই আমাদের বাড়ির পাশ দিয়ে যে রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে সবসময় মিছিল টিছিল যেত ছাত্রদের, তারপরে অন্যান্য স্কুল কলেজের ইউনিভার্সিটি স্টুডেন্টসদের মিছিল টিছিল যেত। তখন তারা ওই স্লোগান যে দিত, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, ওই স্লোগানটা সে শুনে খুব ইমপ্রেসড হইত, এবং সে দৌড়েতে দৌড়েতে ওই ছোটো ওই গেটের সামনে যেত। ওই এক দেড় বছর বয়স যেটুকু হাঁটা শিখে, তখন সে ওই আবার ফিরতে ফিরতে আমাদেরকে দেখাইতো বাংলা চাই, বাংলা চাই। বাকিটুকু সে বলতে পারতো না। ওই স্মৃতিটা আমার কাছে খুবই উজ্জ্বল এবং সবসময় ভাসে। প্রথম যখন উনি স্কুল থেকে ইন্টার স্কুলে যখন স্কুল থেকে গেলেন খেলতে, তখন ফিরে আসলেন ফার্স্ট হয়ে। তখন ওনার রেকর্ড হয় নাই, তখন উনি মাত্র বোধহয় তখন ওনার বয়স কত? না, যখন ক্লাস 14 5, বছর। 6 পড়ে, তখন সে প্রথম যখন পাকিস্তানে যায়, তখন সে একটা সেকেন্ড প্রাইজ পেয়েছিল 64-এ বোধ হয় এটা। তারপরে থেকেই ফার্স্ট প্রাইজ। অলিম্পিক স্টাইলে কীভাবে হাই জাম্প, লং জাম্প দিতে হয়, ওটা শিখেছে। এটা যে জাম্প দিয়ে ধর আকাশে উপরে উঠার পরে যে একটা সে সাইক্লিং করতো, ওইটা যে একটা দেখার জিনিস ছিল। ওইটা দিয়ে আবার আপনাকে আরও এক স্টেপ আগে বাড়িয়ে দিত, ওই এয়ারের মধ্যে একটা সুইং করা, বা ওই এয়ারের সেই সুইংটা খুব ভালো করতে পারতো। মাননীয় প্রধানমন্ত্রী আর ওনার ছোট বোন রেহানাপা, জামাল ভাই, এনারা কিন্তু খুকিয়াপার ভক্ত ছিলেন। নেত্রী আমাদের বাসায় আসতেন 64-65 থেকে, আমাকে জাহাঙ্গীর ভাই বলে ডাকতেন তখন থেকে। আর ওই যখন উনি ভিপি হলেন, ভিপি হওয়ার পরে আমাকে ওইটা ছাত্রলীগের একটা ধরতে গেলে একটা হেডকোয়ার্টার ছিল, ওই বিশেষ করে মেয়েদের, উনি সব অর্গানাইজ করতেন ওখান থেকে বসে। বঙ্গবন্ধু যেই মাপের একজন নেতা, আর কি যত বড় একজন পুরুষ, মহাপুরুষ বলতে আমি বলবো যে উনি একজন মহাপুরুষ। আর কি ওনাদের বাড়ি থেকে আর কি প্রস্তাব আসা, আর কি সেটা সবাই একটু অবাক হয়ে গেছিল যে একদিকে যেমন আমাদের আনন্দ ছিল, অন্যদিকে কোনো এরকম চিন্তা আমাদের ছিল না। আমি একটা ছবি দেখলাম যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে শরবত খাইয়ে দিচ্ছেন, মানে এমনি বঙ্গবন্ধু বসে হাসছেন। এই যে এই সময়গুলো উনি নিশ্চয়ই তখন ওই বাসায় কি হতো বা কতটা আদর উনি পেতেন, আপনাদেরকে এসে বলতেন, তখন কেমন লাগতো? মানে আমাদের কাছে তো যেমন বঙ্গবন্ধু মানে তাকে মানে ছোঁয়াই যাচ্ছে না, মানে আমাদের কাছে উনি এত বিশাল একজন নেতা, কিন্তু আপনারা তাকে ছুঁয়েছেন, তাকে দেখেছেন, তার পাশে বসেছেন। আপা একবার এসে বলছিল যে আমি তো আমার আর কি তখন মা আর কি জিজ্ঞেস করছিল তোমার শ্বশুর শাশুড়ি কেমন, তখন উনি বলছিলেন যে মা আমার শাশুড়ি তো আমাকে অনেক আদর করেন, উনি কিন্তু আমার মাথায় প্রতিদিন তেল দিয়ে চুল আশ্রিয়ে দেন, চুল বেনি বেঁধে দেন, আর কি খুবই আদর করতেন। আর বঙ্গবন্ধু নিজেও অনেক খুবই আদর করতেন খুকি আপাকে। বঙ্গবন্ধু পরিবারের স্নেহ এবং ভালোবাসা ওই খুকিকে যেমন জয় করতে করেছিল, ঠিক আমাদেরকে এক্স্যাক্টলি তাই আমরা ওইটা কোনোদিন ভুলতে পারবো না।
15ই আগস্ট আসলে এমন একটা দিন, যে দিনটা মনে হয় পৃথিবীর বুকে না থাকলেই ভালো হতো, এরকম মনে হয় আবেগের দিক থেকে। প্রথমে তো যখন নিউজটা শুনলাম তখন তো আমার মা ও সোজাসুজি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। উনি চিৎকে প্রথমে ওই যে রেডিওতে শুনলো যে সব মানে সব পরিবারের সবাইকে মেরে ফেলেছে। এদিকে আর আম্মা বলতেছে যে আমার বেআই বেআইন, আমার খুকি, আমার সুলতান, আমার কামাল, এরা সব ছবি হয়ে গেল, পাগলের মতো অবস্থায় ছিল। তখন তো অন্য কিছু চিন্তা করার মানে মাথায় কোনো কিছু ছিল না। ওই টাইমে আবার আমার আব্বাও অসুস্থ ছিলেন, যেই অসুস্থতা 71-এ ছিল, ওটারই আর কি এক পর্যায়ে উনিও তখন খুবই অসুস্থ। তো ওনার যে বেডরুম ছিল, উনিও ওই বেডরুম থেকে বের হয়ে আসলো। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। যখন মহাসড়ক ধরে ট্রাক, বাস বা গাড়ি চলে, দেখবেন মাঝে মাঝেই সেখানে রয়েছে কিছু পেট্রোল পাম্প। স্বভাবতই আমরা ভাবি, যখন আমরা পেট্রোল নিতে নামব তখন পেট্রোল ভরবেন একজন পুরুষ। এই পুরুষতান্ত্রিক সমাজে এমন কিছু জায়গা আছে, এমন কিছু কাজ আছে যেখানে আমরা নারীদের কখনোই কল্পনা করি না। বিশেষ করে সেটি যদি শারীরিক পরিশ্রমের কোনো জায়গা হয়, অথবা এমন কোনো স্থান হয় যেখানে আমরা সচরাচর পুরুষদেরই দেখে অভ্যস্ত। সেই জায়গাটিতেই আমাদের পরিবর্তন প্রয়োজন সবচেয়ে বেশি। এবং সেই পরিবর্তন আমরা তখনই দেখি যখন মহাসড়কে আমাদের গাড়ি থামে, অথবা ট্রাক থামে বা বাস থামে পেট্রোল নেয়ার জন্য, এবং যখন দেখি একটি নারীর হাত প্রবেশ করছে এবং সেই নারী পেট্রোল ভরে দিচ্ছে ট্রাকে, বাসে কিংবা গাড়িতে। এটাই পরিবর্তন। পরিবর্তন উপর থেকে নয়, পরিবর্তন যখন নিচে থেকে শুরু হয়, যখন গ্রামীণ জনপদ থেকে নারী ক্ষমতায়িত হয়, যখন নিম্নবিত্ত নারী ক্ষমতায়িত হয়, নারীর ক্ষমতায়নের আসল চিত্র সেখানেই। আমরা গাড়ি আসলে তেল দিই, ঠিক আছে, সকাল 6টা থেকে 2টা পর্যন্ত, আবার 2টা থেকে রাত 10টা পর্যন্ত চিফটে চেঞ্জ হয়, সপ্তাহে চিফটে চেঞ্জ হয় আমাদের। আমার সংসার, আমি আছি, আমার এক ছেলে আছে আর স্বামী আছে। কখনো কি সেটা বাবা যায়? পেট্রোল পাম্পে কাজ করে কি সবাই তো ভালো চোখে দেখে না? চেষ্টা করে, মানুষ ভালো চোখে দেখে না, মানুষের কথা শুনলে তার হবে না। কেউ ভালো বলে, কেউ মন্দ বলে, সবার কথা শুনে তো আর সংসারে কাজ করা যাবে না, আর বাইরে এসে কাজ করা যাবে না। বেতন পাই আমরা 6,000 টাকা। কোনো রকম চলে, কী করবো, গরিব মানুষ, কর্ম তো করতে হবে। কোনো রকম কষ্ট মষ্ট করে চলি, ডাল ভাত খাইয়া কোনো রকম আল্লাহ চালায়। হ্যাঁ, আমার পরিবার সবাই জান। তা বাংলাদেশ অনেক উন্নত পর্যায়ে গেছে, মেয়েরা চাকরি করে, কারণ জানো সব জায়গায় মেয়েরা চাকরি করে। পেট্রোল পাম্পে চাকরি করে এমন কিছু না যাতে মান সম্মান যাবে না, কারণ যেটা কর্মস্থান, আমি কর্ম করে খাই, আমার কোনো লজ্জা শরম নাই। আমি কর্ম করি, আমি নিজের নিজে অনেক বড় মনে করি যে আমি কর্ম করে খাই। আল্লাহর কাছে এতে অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার খুব ভালো রাখছে, আমি একটা কর্ম করতেছি। আমি কোনো খারাপ পেশায় নেই, আমি খুব ভালো পেশায় আছি। আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি আমার আশা পূর্ণ, যেহেতু ছেলের জন্য চাকরির ক্ষেত্রে আশা, যদি ছেলে পড়তে যায়, সন্তান যদি পড়তে চায়, নিজের শরীরে বিক্রি করে, রক্ত বিক্রি করে হলো ছেলের আমি পড়াবো। নারীর অধিকার শুধু নারীর অধিকার নয়, সেটি মানবাধিকার এবং সেটি সাংবিধানিক অধিকার। প্রকৃতপক্ষে নারীর ক্ষমতায়ন, প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব যখন নারীকে আমরা সমান সুযোগ দেব, এবং সেই সুযোগ দিতে হলে নারী পুরুষকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এখানে কিন্তু কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, তারা প্রত্যেকে প্রত্যেকের কাজ করছে, এরকম চিত্রই যেন ছড়িয়ে যায় সমস্ত বাংলাদেশে। এখানে আমি তেলের পাম্পে কাজ করি। কীভাবে এই লাইনে আসলাম, আমার বিয়ে যখন দিয়েছিল তখন আমি তুলার ফ্যাক্টরিতে কাজ করতাম। ওখান থেকে আমার আম্মু দেখাশোনা করে আমার বিয়ে দিল আমার হাজব্যান্ডের সাথে। বিয়ে দেওয়ার পরে এখন সংসার করতে করতে 2টো বাচ্চা হয়েছে। তখন আমরা দুজনেই গরিব দেখে
আমগো স্বামী স্ত্রী দুজনেরই কাজ করতে হয়। বেতনটা স্যালারি তো কমে না, এনে 6,000 টাকা বেতন, আমার জামাই পায় 300 টাকা হাজিরা। চলে অনেক কষ্ট হয়ে যায়, মিস তো করবোই। বাচ্চারা মনে করেন, বাবুটা তো ছোট, আমার ছেলেটা ছোটটা মনে করেন মাত্র 3 বছর বয়স, খেলাধুলা কান্নাকাটি করে। আমি যখন যাই তখন মনে করেন আমার দেখলে সব ঠান্ডা। 5টার দিকে উঠি, ওকে খাওয়ান টাউন রেডি করে থিয়াই 6টা বাজে কাজে আসি। না দুপুরে টিফিন আনি, না 2টা বাজে ছুটি দেয়, 2টার পরে দেয় রান্না করে ওকে খাওয়াই। আমার মায়ের গরিব দেখে আমার লেখাপড়া করাইতে পারে নাই। আমি একদমই মূর্খ, আমি নিজের নাম ছাড়া কিছুই সই করতে পারি না। আমার সন্তান যেন আমার মতন মূর্খ না হয়, আমার সন্তান যেন সবসময় শিক্ষিত, মাথা উঁচু করে সবার সামনে বলতে পারে যে আমি লেখাপড়া করছি। একজন নারী যখন কর্মস্থলে যান, তখন কি তিনি শুধুই একটি চাকরি করতে কর্মস্থলে ফিটফাট হয়ে রওনা হলেন? বিষয়টি এমন, তার নেপথ্যের কাজগুলোও আমাদের স্মরণ করা প্রয়োজন। কাজে যাবার আগে তার নাস্তা তৈরি করতে হয়, সকলকে নাস্তা করাতে হয়, তারপরে কখনো কখনো টিফিন তৈরি করতে হয়, বাচ্চাদের স্কুলের ব্যাগটিও ভরে দিতে হয় বইয়ে। আবার কর্মস্থল থেকে ফিরে আসার পর তার কি কাজ সেখানেই শেষ? তাকে ঢুকতে হয় রান্নাঘরে, রাতের রান্না করতে হবে, বাচ্চাদের স্বামীকে খাওয়াতে হবে, নিজের খেতে হবে। দৃশ্যটি খুব সুন্দর হতে পারে যদি সেখানে নারী এবং পুরুষ দুটো হাতকেই আমরা কর্মব্যস্ত দেখি, যারা পরস্পরকে সহযোগিতা করছেন সংসারে এবং সংসারের বাইরে।